ওমান সাগরের আকাশে নজরদারি করার সময় আমেরিকার $32 মিলিয়ন ড্রোন যখন আগুনের গোলার মতো আছড়ে পড়ে, তখন পুরো বিশ্বের সামরিক বিশ্লেষকরা স্তব্ধ হয়ে যান। ইরান দাবি করেছে এই ড্রোনটি তাদের আকাশ সীমা লঙ্ঘন করেছিল, কিন্তু আমেরিকার দাবি এটি ছিল আন্তর্জাতিক জলসীমায়। এই পাল্টাপাল্টি দাবির মাঝে লুকিয়ে আছে এক গভীর সামরিক বিশ্লেষণ। আমেরিকার সবচেয়ে দামি ড্রোনটিকে ইরান কিভাবে খুঁজে পেল? এটি কি তাদের নিজস্ব প্রযুক্তির, নাকি এর পেছনে আছে অন্য কোনো দেশের মদদ? যখন ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে তাদের সামরিক ঘাঁটিগুলোকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দেয়, তখন বোঝা যায় পরিস্থিতি কতটা জটিল। এই উত্তেজনার ফলে বিশ্ব তেলের বাজার এখন এক অনিশ্চয়তার মুখে। মামুন মিডিয়ার আজকের বিশেষ প্রতিবেদনে আমরা এই রহস্যময় ড্রোন পতনের প্রতিটি খুঁটিনাটি বিশ্লেষণ করব। পেন্টাগনের গর্ব এবং মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী নজরদারি হাতিয়ার হিসেবে পরিচিত এই MQ-9 রিপার ড্রোনটি আসলে কি? একে কেন আকাশের রাজা বলা হয়? সামরিক ভাষায় একে বলা হয় হান্টার কিলার ড্রোন। এটি $32 মিলিয়ন বা প্রায় 350 কোটি টাকা মূল্যের একটি অত্যাধুনিক অস্ত্র, যা একটানা 27 ঘন্টা আকাশে উড়তে পারে এবং 50,000 ফুট উচ্চতা থেকে মাটির প্রতিটি ধূলিকণা স্পষ্ট দেখতে পায়। এই ড্রোনটি কেবল গোয়েন্দাগিরি করে না, এটি হেল ফায়ার মিসাইল দিয়ে যে কোনো লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম। এর রাডার জেমিং প্রযুক্তি এতটাই উন্নত যে এটি যে কোনো দেশের এয়ার ডিফেন্সকে ফাঁকি দিয়ে কয়েকশো মাইল ভেতর পর্যন্ত ঢুকে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এত শক্তিশালী একটি ড্রোন ওমান সাগরের আকাশে ইরানের সহজ লক্ষ্যবস্তু কিভাবে হলো? সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই সাফল্যের পিছনে কাজ করছে তাদের খোরদাদ 15 সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এটি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এমন একটি সিস্টেম যা রাডার জ্যামিং প্রযুক্তিতে আক্রান্ত হয়। কিন্তু ড্রোনের পতনের পেছনে কেবল ইরানের মিসাইলই দায়ী নয়, বরং এখানে বড় ভূমিকা রাখছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ডিজিটাল যুদ্ধ। আমেরিকা দাবি করছে যে তাদের ড্রোনের রাডার সিস্টেম হঠাৎ করেই বিকল হয়ে গিয়েছিল। এখানেই রহস্যের শুরু। অনেক বিশেষজ্ঞরা মনে করছেন ইরান হয়তো তাদের নতুন প্রজন্মের লেজার ডিফেন্স সিস্টেম অথবা রাশিয়ার দেয়া কোনো গোপন সিগন্যাল জেমিং প্রযুক্তি ব্যবহার করছে, যা মার্কিন ড্রোনের আইডেন্টিফিকেশন বা পরিচয় শনাক্ত করার সক্ষমতাকে অকেজ করে দিয়েছিল। যখন ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরের দিকে ধেয়ে আসছিল, তখন মার্কিন কন্ট্রোল রুম থেকে বারবার চেষ্টা করা হলেও ড্রোনের সাথে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। এর মানে হলো ইরানের সামরিক বাহিনী কেবল ড্রোনটিকে গুলি করেই নামায়নি, বরং তারা আমেরিকার কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সিস্টেমকে সাময়িকভাবে হ্যাক বা ব্লক করে দিয়েছিল। এই ঘটনাটি পেন্টাগনের জন্য একটি বিশাল অশনি সংকেত, কারণ যদি একটি $32 মিলিয়ন ড্রোন এভাবে খুব সহজে ভূপাতিত করা যায়, তবে ওমান সাগরে থাকা আমেরিকার বিলিয়ন ডলারের বিমানবাহী রণতরীগুলোও কি আজ নিরাপদ? ওমান সাগরের এই ড্রোন যুদ্ধ প্রমাণ করে দিয়েছে যে যুদ্ধের ময়দান এখন আর কেবল পেশি শক্তিতে সীমাবদ্ধ নেই। এটি এখন প্রযুক্তির এমন এক লড়াইয়ের রূপ নিয়েছে যেখানে একটি ছোট ল্যাপটপ বা জ্যামার ডিভাইস পুরো বিশ্বের সামরিক শ্রেষ্ঠত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমেরিকার এই গর্বিত ড্রোনের পতন আসলে আধুনিক সমরাস্ত্রের ইতিহাসে এক বড় ধরনের বাকবদল। ওমান সাগরের আকাশে মার্কিন ড্রোনের এই আকস্মিক পতন ওয়াশিংটনে এক বিশাল ভূকম্পন তৈরি করেছে। ড্রোনের ধ্বংসাবশেষ সাগরের বুকে তলিয়ে যাওয়ার খবরটি নিশ্চিত হওয়ার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি মার্কিন সামরিক বাহিনীর ইতিহাসে অত্যন্ত বিরল একটি পদক্ষেপ হিসেবে পুরো মধ্যপ্রাচ্যে থাকা তাদের প্রতিটি ঘাঁটি এবং রণতরীতে ফুল কমব্যাট রেড অ্যালার্ট জারির নির্দেশ দিয়েছেন। সামরিক পরিভাষায় এই রেড অ্যালার্টের অর্থ হলো যে কোনো মুহূর্তে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত থাকা। পেন্টাগনের নীতি নির্ধারকরা জানিয়েছেন এই ড্রোন ভূপাতিত করার ঘটনাকে আমেরিকা আর কেবল একটি উস্কানি হিসেবে দেখছে না,
বরং তারা একে সরাসরি একটি সামরিক হামলা বা অ্যাক্ট অফ ওয়ার হিসেবে গণ্য করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই আক্রমণাত্মক মেজাজের প্রতিফলন দেখা গেছে ওমান সাগরের রণক্ষেত্রেও। পেন্টাগনের গোয়েন্দা সূত্রগুলো থেকে পাওয়া খবর অনুযায়ী আমেরিকা তাদের রুলস অফ এঙ্গেজমেন্ট বা যুদ্ধের নিয়মাবলীতে বড় ধরনের পরিবর্তন এনেছে। এখন থেকে ওমান সাগরে কোনো ইরানি স্পিড বোট বা ড্রোন মার্কিন জাহাজের ধারে কাছে এলেই কোনো প্রকার সতর্ক বার্তা ছাড়াই সরাসরি হামলার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মার্কিন বাহিনী সাধারণত রেডিও সতর্কবার্তা বা ফাঁকা গুলি ছুড়ে সতর্ক করত, কিন্তু এখন সেই নিয়মের অবসান ঘটানো হয়েছে। এই জিরো টলারেন্স নীতি বিশ্ব রাজনীতির জন্য এক চরম বিপজ্জনক সংকেত। আমেরিকা তেহরানকে এই বার্তা দিচ্ছে যে আমরা আমাদের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের অপমান সহ্য করব না। পেন্টাগন ইতিমধ্যে লোহিত সাগর এবং ভূমধ্য সাগর থেকে অতিরিক্ত দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং B-52 স্ট্র্যাটেজিক বোমারু বিমান ওমান সাগরের খুব কাছাকাছি মোতায়েন করার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। সামরিক বিশ্লেষকরা একে ডোনাল্ড ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপের কৌশলের দ্বিতীয় পর্যায় হিসেবে দেখছেন। ট্রাম্প প্রশাসন মনে করেছে যদি এখন ইরানকে সামরিকভাবে মোক্ষম জবাব না দেওয়া হয় তবে ভবিষ্যতে ওমান সাগরে মার্কিন কর্তৃত্ব পুরোপুরি চ্যালেঞ্জের মুখে পড়বে। তবে এই রেড অ্যালার্টের আড়ালে লুকিয়ে আছে এক গভীর কূটনৈতিক চাল। আমেরিকা কি সত্যি ইরানের মূল ভূখণ্ডে সরাসরি সার্জিক্যাল স্ট্রাইক চালাবে, নাকি এই বিশাল সামরিক প্রস্তুতি কেবল ইরানকে আলোচনার টেবিলে নথি স্বীকার করতে বাধ্য করার একটি কৌশল? তা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক চলছে। ওমান সাগরের প্রতিটি ইঞ্চি এখন একটি বারুদের স্তূপ, যা যে কোনো সময় বড় কোনো আগুনের ফুলকিতে জ্বলে উঠতে পারে। ওমান সাগরের আকাশে মার্কিন ড্রোনের এই রক্তক্ষয়ী পতন কেবল সামরিক বা রাজনৈতিক উত্তেজনার মধ্যে সীমাবদ্ধ নেই। এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বের সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে বড় বড় শিল্প কারখানা পর্যন্ত। আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে ওমান সাগর ও হরমুজ প্রণালী এখন একটি দীর্ঘস্থায়ী অস্থিরতার মুখে। ওমান সাগরের এই উত্তাপ এখন সরাসরি আঘাত করছে বিশ্ব তেলের বাজারে। শিপিং কোম্পানিগুলো তাদের বিশাল আকার অয়েল ট্যাঙ্কারগুলো নিয়ে হরমুজ প্রণালী পাড়ি দিতে ভয় পাচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গত কয়েক বছরের সব রেকর্ড ভেঙে দিয়ে হু হু করে বাড়ছে। তেলের এই আকাশচুম্বী দাম বিশ্ব অর্থনীতিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে। ভারতের জন্য এই পরিস্থিতি এখন এক বিশাল জাতীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের প্রায় 80% খনিজ তেল এই ওমান সাগর ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেই আসে। এই পথটি যদি যুদ্ধের কারণে পুরোপুরি বা আংশিকভাবেও অবরুদ্ধ হয় তবে ভারতের অর্থনীতি এক নজিরবিহীন বিপর্যয়ের মুখে পড়বে। ওমান সাগরের এই সংঘাত ভারতের তেলের বাজারে যে অনিশ্চয়তা তৈরি করেছে তার ফলে পেট্রোল ও ডিজেলের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিবহন খরচ বাড়লে দেশের প্রতিটি নিত্যপণ্যের দামও বেড়ে যাবে, যার সরাসরি প্রভাব পড়বে কোটি কোটি মানুষের জীবনযাত্রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই দিল্লির সাউথ ব্লকে এক উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক করেছেন। ভারত সরকার পরিস্থিতি আলোচনার জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে, যারা ওমান সাগরের প্রতিটি মুভমেন্ট নজরদারি করছে। তবে কেবল অর্থনীতি নয়, ভারতের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রবাসীদের নিরাপত্তা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাসরত প্রায় 3 কোটি ভারতীয় নাগরিক এখন এক অজানা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতিমধ্যে তেহরান ও ওয়াশিংটন উভয় পক্ষের সাথেই নিবিড় যোগাযোগ রাখছে, যাতে এই উত্তেজনা আর কখনোই না বাড়ে। ভারত চায় না কোনো এক পক্ষ নিতে, বরং ভারতের মূল লক্ষ্য হলো শান্তি বজায় রাখা এবং নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। ওমান সাগরের এই ড্রোন যুদ্ধ কি শেষ পর্যন্ত একটি বৈশ্বিক অর্থনীতি মন্দার সূচনা করতে যাচ্ছে, নাকি ভারত ও অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর কূটনৈতিক চাপে ডোনাল্ড ট্রাম্প তার রেড অ্যালার্ট নীতি থেকে সরে আসবেন? এই উত্তর পাওয়ার জন্য পুরো বিশ্ব এখন চরম উৎকণ্ঠায় দিন গুনছে। মামুন মিডিয়ার বিশ্লেষণে এটি পরিষ্কার যে ওমান সাগরের ভাগ্যই এখন নির্ধারণ করবে আগামী দিনের বিশ্ব অর্থনীতির গতিপথ।